হ্যালো এসএসসি 2025 তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষার আর মাত্র 90 দিন আছে। আর এই 90 দিন আগেই আমরা তোমাদের একটা বায়োলজির উপরে ফুল সুপার সাজেশন নিয়ে আসলাম। তোমাদের এই সাজেশনটা যদি তুমি ফলো করো, ক খ গ ঘ সব ধরনের সৃজনশীল তুমি অবশ্যই এবং অবশ্যই কমন পাবা। তো এর মধ্যে দেখো আমরা আজকে শুধুমাত্র প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে কোনো উত্তর দেওয়ার ট্রাই করব না। তোমার কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং বইয়ের ভিতরে কোন কোন মেইন টপিকটা তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট সেটাই শুধুমাত্র আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো আমাদের প্রথম যে অধ্যায়টা আছে জীবন পাঠ, এখানে দেখো আমি কিছু তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন প্লাস হচ্ছে কি অনুধাবনমূলক প্রশ্ন তুলে রাখছি, যেগুলো বিগত সালের বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন স্কুলের বড় বড় যে স্কুলগুলো আছে তাদের যে টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে আসছে, সেগুলো আমরা আলাদা করে সাজায় রাখছি। তোমরা যদি এইভাবে পড়ো, জীববিজ্ঞান কি, শ্রেণীবিন্যাস কি, ট্যাক্সন কি, অঙ্গসংস্থান বিদ্যা কাকে বলে, হিস্টোলজি কাকে বলে, বংশগতীয় বিদ্যা কাকে বলে, সাইটোলজি কাকে বলে বা কোষবিদ্যা কাকে বলে, এরকম দেখবা আমরা ফার্স্ট অধ্যায়ের উপরে জ্ঞানমূলক প্রশ্ন রাখছি 25টা এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখো শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়, আদিকোষ বলতে কি বোঝায়, প্রকৃত কোষ বলতে কি বোঝায়, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়, দ্বিপদ নামকরণের নিয়মাগুলি লেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো লিখো। দেন হচ্ছে আমাদের কি আইসোগেমাস বলতে কি বোঝায়, বংশগতি বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, এরকম আমরা অনুধাবনমূলক প্রশ্ন রাখছি কয়টা 27টা। তোমরা যদি কেউ এই যে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন এবং পুরো সাজেশনটা নিতে চাও, তাহলে শুধুমাত্র তোমাদের কোনো টাকা পে করার লাগবে না, আমরা একদম ফ্রি দিয়ে দিব। তোমরা শুধু আমাদের যে ফেসবুক গ্রুপ আছে পার্ক পাঠশালা, সেই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। এখন দেখো আমরা সৃজনশীল প্রশ্ন, তো আমরা এখানে একটা টাইপ ভিত্তিক দিছি যে তোমার টাইপ ভিত্তিক কি দুইভাবে প্রশ্ন আসতে পারে। টাইপ 1-এ এভাবে চিত্র দিয়ে দিতে পারে, পি কিউ আর তিনটা চিত্র দিয়ে তোমাকে বললো উদ্দীপকের পি যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্যগুলো লিখো। আমরা জানি যে আমাদের এখানে 5টা রাজ্য আছে, হ্যাঁ, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং এনিমেলিয়া। এই 5টা রাজ্যের প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ হতো। এই জন্য আমরা এটা দেখো টাইপ নাম্বার 2-তে দিচ্ছি জীবজগৎ এ বি সি ডি। এখানে জীবজগতের যে 5টা রাজ্য আছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং কি এনিমেলিয়া, দেখো লেখা আছে এ বি সি ডি ই এর রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলোকে মাস্ট বি নিডেড। এবং এখানে তোমাকে এইভাবে প্রশ্ন আসতে পারে এ থেকে বি উন্নত প্রমাণ করো, সি থেকে ডি উন্নত প্রমাণ করো, ডি থেকে ই এর মধ্যে কোনটি বেশি অধিক উন্নত, এইভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা তোমাকে এরকম করে চিত্র দিয়ে দিছে, ধরো এখানে আমি তো এখানে 3টা দিছি, তোমাকে অন্য দোয়েল পাখি দিল বা এরকম করে দিল, তখন এইভাবে প্রশ্ন আসবে উদ্দীপকের পি যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্যগুলো লিখো, উদ্দীপকের পি এবং কিউ এর মধ্যে কোনটি বেশি উন্নত তোমার মতামত দাও, এবং উদ্দীপকের যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্য কিউ যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্যগুলো লেখো, উদ্দীপকের আর যে রাজ্যের অন্তর্গত তার বৈশিষ্ট্যগুলো লেখো। উদ্দীপকের কিউ এবং আর এর মধ্যে কোনটি বেশি, এক কথায় আলটিমেটলি এখান থেকে আমাদের রাজ্যগুলোর বৈশিষ্ট্য প্লাস কোনটিতে কোনটি বেশি উন্নত মনে রাখবা। যত তুমি নিচ থেকে উপরে মনেরার থেকে প্রোটিস্টা উন্নত, প্রোটিস্টার থেকে ফাঞ্জাই উন্নত, ফাঞ্জাই থেকে প্লান্টি উন্নত এবং প্লান্টির থেকে আমাদের কি এনিমেলিয়া উন্নত। এবং টাইপ 3-তে আসবে নামকরণ, কোথা থেকে নামকরণ। আমি তোমাকে জাস্ট 3টা দিয়েছি, হোমোসেপিয়েন্স মানে মানুষের বৈজ্ঞানিক নাম, আর্টোকার্পাস হেটেরোফাইলাস কাঁঠাল, এবং কি পেনিসিলিয়াম নোটাটাম, এটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম ছত্রাকের একটা বৈজ্ঞানিক নাম। এখন দেখো তোমাকে বলছে এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লিখো। এ জীবটির বৈজ্ঞানিক অর্থাৎ মানুষের যে একটা শ্রেণীবিন্যাস, কোন রাজ্যের এনিমেলিয়া, কোন পর্বের করডাটা পর্বের, কোন বর্গ প্রাইমেট, ওই যে একটা অংশ আছে না শ্রেণীবিন্যাসের ধাপগুলো মানুষের, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এবং বি এবং সি দুটির মধ্যে কোনটি উন্নত, এবং উদ্দীপকের বি এর নামকরণের লিনিয়াস পদ্ধতি অর্থাৎ দ্বিপদ নামকরণের যে নিয়মাবলীগুলো আছে, এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমার আমাদের প্রথম অধ্যায়ের সব সৃজনশীল কমন। আবার প্রথম থেকে বলতেছি, প্রথম অধ্যায়ে সৃজনশীল কমন পাইতে গেলে তোমাকে কী কী করতে হবে? ফার্স্ট হচ্ছে 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের নিয়ম এবং কোন রাজ্যটা কার থেকে উন্নত সেই জিনিসগুলা, ঠিক আছে? এবার দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়টা আলোচনা হলো জীবকোষ এবং টিস্যু। এখানেও আমরা জ্ঞানমূলক প্রশ্ন রাখছি কয়টা 32টার মতো, ঠিক আছে? 32টা না, প্রায় 44টার মতো। এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে তোমার 43টার মতো, ঠিক আছে? এগুলো সব পড়তে হবে। যদি তুমি এগুলো বুঝে বুঝে পড়ো এবং তুমি যদি হচ্ছে কি তোমাদের হচ্ছে যদি তোমরা কি বলে
অনুধাবনমূলক প্রশ্ন লেখার যে নিয়মাবলী সেভাবে যদি ঠিকভাবে মেনটেন করতে পারো তাহলে তোমাদের কি হবে, ফুল মার্ক পাবা। একদম 100% গ্যারেন্টি, এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা একদম 100% গ্যারেন্টি। হ্যাঁ, এখন যদি তোমরা চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা বা আমাদের ফেসবুক গ্রুপে আসে জয়েন হবা, তোমাদের ফ্রেন্ডদের জয়েন করাবা, যে তোমরা যদি চাও তাহলে আমি এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নেরও সলভ ক্লাস বা কীভাবে লিখতে হবে, কোনটার উত্তর কী হবে সেগুলোরও ক্লাস আপলোড দিব যদি তোমরা চাও আর কি। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের নমুনা সৃজনশীল প্রশ্ন। আমরা টাইপ 1-এ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড রাখছি। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। ঠিক আছে, আমরা যদি ইচ্ছে দ্বিতীয় অধ্যায়ের টাইপ বলি, দ্বিতীয় অধ্যায়ের টাইপে সাইটোপ্লাজমে অঙ্গাণুদের মধ্যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এরপরে তোমাদের নিউক্লিয়াস প্লাস ক্রোমোজোম এবং সেন্ট্রিওল রিলেটেড একটা প্রশ্ন আছে। তারপর হচ্ছে টাইপ 3-তে আমরা দিচ্ছি পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যুর সাথে রিলেটেড কিছু প্রশ্ন আছে, এবং টাইপ 4-এ পাচ্ছি আমরা জটিল টিস্যু জাইলেম ফ্লোয়েম রিলেটেড একটা টাইপ, এবং লাস্ট একটা টাইপ পাবো সেটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোম রিলেটেড একটু পড়তে হবে। এই ক্রোমোজোম রিলেটেড প্রশ্নটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে দ্বাদশ অধ্যায়ের কিছুটা সম্পর্ক করে প্রশ্ন করা হয়। তো দেখি আমরা টাইপগুলা। তাহলে আমরা প্রথমে দেখলাম টাইপ, কয়টা টাইপ? 6টা। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম টাইপটা বলছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তোমাকে এরকম করে এ শক্তি উৎপাদনকারী অঙ্গাণু, বি খাদ্য তৈরিকারী অঙ্গাণু দিতে পারে, অথবা এরকম হইতে পারে যে তোমার এখানে চিত্র দিয়েছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের চিত্র দিয়ে দিয়েছে। ওকে, এরপরে প্রশ্ন আসছে এই অঙ্গাণুটির গঠন, মানে শক্তি উৎপাদনকারী অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গঠন। বি অঙ্গাণুটির গঠন চিত্র সহ বর্ণনা করো, মানে কি খাদ্য তৈরিকারী যে অঙ্গাণুটা আছে অর্থাৎ কার, প্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকতে হবে। বি অঙ্গাণুটিকে স্বতন্ত্র অঙ্গাণু বলা হয় কেন? বি অঙ্গাণুটি কীভাবে জীবজগৎকে টিকিয়ে রাখছে? এ দেহে অনুপস্থিত থাকলে কী ধরনের সমস্যা হবে? এবং এ এবং বি অঙ্গাণুটির গুরুত্ব, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে গুরুত্ব, উদ্দীপকের বি অঙ্গাণুটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন? এই প্রশ্নগুলা তোমাকে পড়তে হবে। এছাড়াও আরও প্রশ্ন আছে, উদ্ভিদের শক্তির জন্য এ এবং বি এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত, শক্তি উৎপাদনে এ এবং বি এর মধ্যে কোনটির ভূমিকা বেশি? ঠিক আছে, এবং উদ্দীপক বি এর প্রকারভেদ আলোচনা করো, অর্থাৎ বি হচ্ছে ওই যে ক্লোরোপ্লাস্ট বলবো না আমরা, এটা প্লাস্টিড বলবো, প্লাস্টিডের প্রকারভেদ আলোচনা করতে হবে। ঠিক আছে, 2 নম্বর টাইপটা দেখো আমাদের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সেন্ট্রিওল। বানানটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে দেখে তোমরা বুঝে নিবা। ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। এবার দেখো টাইপ 2-তে যেটা আমরা পাবো এটা হচ্ছে নিউক্লিয়াস এবং হচ্ছে এটা কি সেন্ট্রিওল। আর এই নিউক্লিয়াস থেকে আমরা একটা জিনিসকে ইন্ডিকেট করছি, এটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই অঙ্গাণুটির গঠন অর্থাৎ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে হবে, এবং পি এর গঠন চিত্র বর্ণনা করো। পি বলতে এখানে আমরা ইন্ডিকেট করছি ক্রোমোজোমকে। ঠিক আছে, এই জন্য ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। বি এর গঠন চিত্র সহ বর্ণনা, অর্থাৎ সেন্ট্রোজোমের গঠন বর্ণনা করতে বলছে। পি চিহ্নিত অঙ্গাণুটি পুরুষানুক্রমে বংশের বৈশিষ্ট্য ভূমিকা পালন করে, মানে বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, অর্থাৎ ক্রোমোজোম যে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম নিয়ে যায় সেটাই ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, বি অঙ্গাণুটির অনুপস্থিত জীবে কি সমস্যা হইতো, অর্থাৎ সেন্ট্রিওল না থাকলে কি সমস্যা হতো, কোষ বিভাজন হইতো না। ঠিক আছে, এ এর বিভাজনে বি এর ভূমিকা, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনে আমাদের কি রে, সেন্ট্রিওলের ভূমিকা আলোচনা করতে বলছে। এবং উদ্দীপক অঙ্গাণুটির কোষের সমস্ত ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বিশ্লেষণ করো, কারণ আমরা জানি নিউক্লিয়াসকে কি বলা হয়, কেন্দ্রিকা। এখন এগুলার উত্তর, এগুলার যে ক্লাসগুলো আছে, এগুলার যে সলভ ক্লাসগুলো আছে, এগুলো আমরা ধাপে ধাপে আপলোড দেবো। আসলে আমার সামনে পরীক্ষা, তো এই জন্য আমি একটু মানে ক্লাস বেশি আপলোড দিতে পারতেছি না, যতটুকু পারতেছি সময় করে 3-4 দিন পর পর ট্রাই করতেছি, কিন্তু মনে করেন রেগুলার দেওয়ার বেসিসটা হচ্ছে না, কারণ আমার সামনে পরীক্ষা, এটার জন্য আমি একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি বা ক্লাস করাইতে পারতেছি না। তো তোমরা ট্রাই করবা নিজেরা সলভ করতে, আর না পারলে আমি তো ট্রাই করতেছি, 1 দিন 2 দিন দেওয়ার পর ট্রাই করবো আর কি, দেখা যাক। এবারে আমরা আসি 3 নাম্বার টাইপটা গেল। এবার দেখো আমরা টাইপ 3-তে চলে যাই। টাইপ 3-তে বলছে দেখো এক্স ওয়াই জেড পি, যেখানে এক্স হচ্ছে ঐচ্ছিক পেশি, ওয়াই হচ্ছে অনৈচ্ছিক পেশি, জেড হচ্ছে আমাদের কি হৃদপেশি, আর পি হইল আমাদের স্নায়ু টিস্যু। ঠিক আছে, বলছে এক্স এর গঠন অর্থাৎ আমাদের ঐচ্ছিক পেশির গঠন, ওয়াই এর গঠন বলতে অনৈচ্ছিক পেশির গঠন, জেড এর গঠন বলতে আমাদের কি এটা হচ্ছে হৃদপেশির গঠন। জীবদেহের চিত্র, জেড এর ভূমিকা, হৃদপেশির ভূমিকা কি, হৃদপেশি না থাকলে হার্ট কাজ করতো না, হার্ট না কাজ করলে রক্ত সঞ্চালন হতো না। বিস্তারিত আমরা
সলভ ক্লাসে করব, ঠিক আছে। উদ্দীপকের এক্স এবং জেড এর মধ্যে কোনটি অধিক কার্যকর বিশ্লেষণ করো। এক্স এবং জেড এর মধ্যে অধিক কার্যকর, আমার জন্য কোনটা কার্যকর? অবশ্যই জেডটা আমার বেশি কার্যকর। উদ্দীপকের এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স এর মধ্যে অর্থাৎ ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য লিখতে বলছে। এছাড়াও এখানে আরো অনেক কিছু প্রশ্ন আছে। উপরের দিকে দেখো যে চিত্র জেড কিভাবে এক্স এর মতো হলো, এটা বার্ষিক ভিন্নতা দেখা যায় না, এটা কার্যিক ভিন্নতা দেখা যায়। কি দেখা যায়? কার্যিক ভিন্নতা। এটা হচ্ছে কি হবে, আমার টাইপার ভুল করছে আর কি, এটা হবে কার্যিক ভিন্নতা, ঠিক আছে। মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে পি অর্থাৎ আমাদের যে স্নায়ু টিস্যুর ভূমিকা আলোচনা করতে বলছে। আর উদ্দীপকের এক্স এবং জেড একই হলেও কাজ ভিন্ন, ওই যে সেম প্রশ্নটাই আসছে, ঠিক আছে। উদ্দীপকের জেড এর গঠন এর মতো হলেও ওয়াই এর মতো, এটাও সেম প্রশ্ন, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিবা। এবারে দেখি আমরা নিচের দিকে টাইপ নাম্বার 4, যেখানে জটিল টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থেকে প্রশ্ন আসতে পারে। এটা আমাদের ট্রাকিট, এটা সিপনল, এটা আমাদের হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। আর এটা হলো আমাদের প্যারেনকাইমা, এটা কোলেনকাইমা, এটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা কোষ। একসাথে আমি সব উদ্দীপক তুলে দিছি, ঠিক আছে। চিত্র এর বৈশিষ্ট্য লেখা, তাহলে ট্রাকিটের বৈশিষ্ট্য লিখতে বলছে। জীবে বিভিন্ন উপাদান পরিমাণে এ এবং বি, অর্থাৎ এটা ট্রাকিট মানে জাইলেমের অংশ, আর সিপ্লেট হচ্ছে কি রে ফ্লোয়েমের অংশ, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কিভাবে জীবদের পরিবহনে অংশগ্রহণ করে সেটা বর্ণনা করতে হবে। চিত্র সি এর গঠন অর্থাৎ কোষ প্রাচীরের গঠন বর্ণনা করতে হবে, অবশ্যই চিত্র সহ, ঠিক আছে। এবং ঊর্ধ্ব এবং নিম্নমুখী পরিবহনে এ এবং বি এর ভূমিকা বিশ্লেষণ করো, কারণ জানি জাইলেম মাটি থেকে পানি পাতায় পরিবহন করে এবং ফ্লোয়েম পাতায় উৎপাদনকারী উৎপন্ন খাদ্যগুলোকে সারা দেহে ছড়ায় দেয়, ঠিক আছে। উদ্দীপকের ডি এবং ই এর কাজ একই হলেও গঠন ভিন্ন, ঠিক আছে। ডি হচ্ছে প্যারেনকাইমা আর ই হচ্ছে আমাদের কি রে কোলেনকাইমা, ঠিক আছে। উদ্দীপকের ডি এবং গঠন আলোচনা করো। ডি এর মধ্যে পার্থক্য, প্যারেনকাইমা কোলেনকাইমা মধ্যে পার্থক্য। উদ্দীপকের এফ এর বর্ণনা করো, মানে স্ক্লেরেনকাইমা। আর উদ্দীপকের বি জাতীয় টিস্যুর কার্যাবলী বর্ণনা করো। বি বলতে কি বুঝাইছে? জাইলেম, সরি ফ্লোয়েম, ফ্লোয়েমের কার্যাবলী তুমি বর্ণনা করবা, ঠিক আছে। জাইলেম ফ্লোয়েম থেকে আরেকটা টাইম আমরা দিছি, এগুলা তোমরা মনে রাখবা। পাতায় খাদ্য পরিবারে এক্স ওয়াই এর মধ্যে কোনটি হচ্ছে ভূমিকা রয়েছে? আমরা জানি কি এটা ট্রাকিট, এটা হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের ফ্লোয়েম। ট্রাকিট কার? জাইলেমের অংশ, আর ওয়াই হচ্ছে, তাহলে পাতার খাদ্য পরিবহনে কোনটার ভূমিকা বেশি? অবশ্যই ফ্লোয়েমের ভূমিকা বেশি, ঠিক আছে। এবং দেখো টাইপ 6 ক্রোমোজোম, যেখানে বলা হচ্ছে কি টাইপ 6 ক্রোমোজোম যদি দেখি তাহলে আমাদের এটা ক্রোমোজোম। উদ্দীপকের এক্স এর গঠন আলোচনা করো, অর্থাৎ ক্রোমোজোমের গঠন। এম এর অবস্থান অনুসারে এক্স এর প্রকারভেদ, অর্থাৎ এম হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, এম হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি আমরা পড়ছি না মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং কি টেলোসেন্ট্রিক, এবং এক্স ধারণকারী অঙ্গাণু জীবজগতের অস্তিত্ব রক্ষার সাথে সম্পর্কিত উক্তিটি বর্ণনা করে। এই যে প্রশ্নগুলো বললাম, তাহলে আমরা কি পড়লাম বলতো? দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জীবকোষ ও টিস্যু থেকে আমাদের 6টা টাইপ আছে। এর মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, সেন্ট্রিওল। এরপরে আমাদের পড়তে হবে কি ওই যে জটিল টিস্যুগুলা, ঠিক আছে। জটিল টিস্যুর মধ্যে জাইলেম ফ্লোয়েম সবথেকে বেশি ইম্পর্টেন্ট, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়তে হবে। এরপরে যেটা প্রশ্ন আছে পেশি টিস্যু, পেশি টিস্যুর মধ্যে আমরা কি বললাম? সব ধরনের পেশি টিস্যুগুলোর ক্ষেত্রেই আমাদের পড়তে হবে গঠন এবং পার্থক্য, এবং এটার গঠন এবং এটা না থাকলে আমাদের কি কি সমস্যা হবে, ঠিক আছে। আর ক্রোমোজোমের গঠনটা আলাদা করতে। এবার দেখো অধ্যায় 3 কোষ বিভাজন, ঠিক আছে। কোষ বিভাজন অধ্যায়টা যদি আমরা দেখি, এখানেও আমি জ্ঞানমূলক প্রশ্ন 20টা, অনুধাবনমূলক প্রশ্ন কয়টা লিখছি দেখো 23টা আছে, ঠিক আছে, তোমরা পড়ে নিবা। এখানে টাইপ মাত্র আমরা কয়টা করছি? 4টা। মাইটোসিস থেকে একটা, মাইটোসিস মিওসিস কম্বাইন্ড একটা, আর এই কোষ বিভাজন সেন্ট্রিওল এবং নিউক্লিয়াস মিলিয়ে একটা, যেটা আমরা আগের অধ্যায়ে আমরা পড়ে ফেলছি। আর শেষে হচ্ছে অ্যামাইটোসিস। দেখো মাইটোসিস থেকে কি পড়বা? মাইটোসিস থেকে মাইটোসিসের ধাপসমূহ চিত্র, অর্থাৎ 5টা ধাপ যে আছে চিত্র সহ তোমাকে সবগুলাই, এখন একসাথে 5টা আসতে পারে, অথবা তোমাকে একটা স্পেসিফিক বলে দিল যে নিচের কোনটিতে মেটাকাইনেসিস ঘটে, নিচের কোনটিতে হচ্ছে কি ক্রোমোজোমের চলন শুরু হয়, এটি 2 ধাপটি বর্ণনা করো। ওই জন্য আমরা একসাথে লিখে ফেলছি মাইটোসিসের 5টা ধাপ, তুমি চিত্র সহ আলোচনা করবা। মাইটোসিসের গুরুত্ব পড়তে হবে, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসের সুফল না, এটা হচ্ছে কুফল হবে, ঠিক আছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের সুফল হয় না কখনো, এটা কি কুফল আলোচনা করো, ওকে। এবার দেখো মাইটোসিস এবং মিওসিস কম্বাইন্ডলি কিভাবে প্রশ্ন আসতে পারে। অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখো এখানে আমি চিত্র দিছি, একটা থেকে 4টা কোষের সৃষ্টি হয়েছে, একটা থেকে 2টা কোষের সৃষ্টি হয়েছে, এবং একটা থেকে 3টা কোষের সৃষ্টি হয়েছে। তার মানে এটা বোঝাচ্ছে মিওসিস।
চিত্র বিটা বোঝাচ্ছে আমাদের কি রে মাইটোসিস, আর চিত্র সিটা বোঝাচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। ঠিক আছে, এবার তোমার এখানে অনেক প্রশ্ন দেখো। চিত্র বি এর ধাপসমূহ, অর্থাৎ এটা আমরা আগেই বলছি মাইটোসিসের ধাপসমূহ। চিত্র বি এর প্রথম 3টি ধাপ, ওই বললাম তোমাকে একসাথে 5টা আসতে পারে, অথবা প্রথম 3টা পরের 2টা। দেখো চিত্র ডি, এখানে ডি নাই, এখানে ভুল হয়েছে, এত ভুল করলে চলবে না তো। চিত্র ডি প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আসলে চিত্র ডি না দেখে লেখো চিত্র এ। ঠিক আছে, প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। এখন দেখো চিত্র এ ও বি এর মধ্যে পার্থক্যগুলো লিখো, অর্থাৎ এই যে এ এবং কি বি, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় পি কিউ এর মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? উদ্দীপকের এ এবং বি প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীব দিয়ে কী কী ধরনের সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। চিত্র বি এর বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটে? আমরা জানি ক্যান্সার এবং টিউমার হয়। ওকে, এই জিনিসগুলো তোমাদের বিস্তারিত পড়তে হবে। আর এগুলো সলভ ক্লাস যদি করতে চাও অবশ্যই তোমরা ডিমান্ড করবা, কারণ একটা কথা আছে, বাচ্চা না কান্না করলে মা কখনো দুধ খাওয়া না। এখন তোমরা যদি না চাও তাহলে আমরা কি ক্লাস করাবো না। ঠিক আছে, তোমরা চাইলেই করাবো। এই জন্য সবাই কমেন্টে জানাবা এটার সলভ ক্লাস লাগবে কি লাগবে না। দেখো উদ্দীপকের বি প্রক্রিয়াটি জীবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো সব প্রশ্ন তুমি পারবা। ঠিক আছে, এবার দেখো আমাদের কোষ বিভাজন সেন্ট্রিওল প্লাস নিউক্লিয়াস রিলেটেড একটা প্রশ্ন, আমরা এটা আগে বলছি, এটা আমাদের নিউক্লিয়াস, সেন্ট্রিওল এবং কোষ বিভাজন। ওই যে চিত্র এস এর গঠন মানে কি নিউক্লিয়াসের গঠন, চিত্র এস এর বিভাজনে টি এর ভূমিকা আলোচনা, চিত্র টি এর বিভাজনে কিভাবে ভূমিকা পালন করে, অর্থাৎ এক কথায় শেষ কোষ বিভাজনে সেন্ট্রিওলের ভূমিকা আলোচনা করো। মানে অ্যামাইটোসিস তোমাদের বই অত আলোচনা নেই, বাট তারপরে আমরা প্রশ্ন দিছি উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজন প্রক্রিয়া এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, অর্থাৎ অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য। আর উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়াটি সম্পূর্ণ না হলে জীবদেহতে কিরূপ প্রভাব পড়তো, অর্থাৎ অ্যামাইটোসিস না হলে কি ঘটনা ঘটতো। একটু বলে রাখি যে অ্যামাইটোসিস বিভাজন হয় মূলত কি নিম্ন শ্রেণীর জীব, যেমন ব্যাকটেরিয়াতে। এখন ব্যাকটেরিয়া যদি কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া না হইতো তাহলে এই পৃথিবীতে, তো ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে কি ময়লা আবর্জনাকে পচায় হিউমাসে পরিণত করে আবার প্রকৃতির শক্তি প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া। তো যদি আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া না হইতো তাহলে এই যে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হইতো না, আর ব্যাকটেরিয়ার কোষ বিভাজন না হলে পৃথিবীতে একদম ময়লার ভাগারে পরিণত হইতো। ঠিক আছে, এগুলাই। এবার দেখো আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাচ্ছি জীবনী শক্তি। এই জীবনী শক্তিতে এরকম আমি দেখো জ্ঞানমূলক প্রশ্ন 17টা আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে কয়টা? 25টা। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এখন টাইপ 1 এর মধ্যে আছে সালোক সংশ্লেষণ, টাইপ 2-তে আছে আমাদের কি রে শ্বসন, এবং টাইপ 3-তে সালোক সংশ্লেষণ শ্বসন কম্বাইন্ড একটা প্রশ্ন আছে, যেটা অনেক উদ্দীপক আকারে আসতে পারে। আলটিমেটলি টাইপ 1 এবং টাইপ 2 পড়লেই যথেষ্ট। ঠিক আছে কি না? দেখো আমরা দেখি টাইপ 1-এ কি বলছে, সালোক সংশ্লেষণ। ধরো কার্বন ডাইঅক্সাইড, এর সাথে আমরা কি করছি পানি যোগ করছি, C6H12O6, মানে শর্করাজাত খাদ্য তৈরি পানি, এবং উদ্দীপকের বিক্রিয়াটি রাতের বেলায় কিভাবে সম্পন্ন হয় ব্যাখ্যা করে, অর্থাৎ অন্ধকার পর্যায়টাকে তোমাকে আলোচনা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়াটির ভূমিকা, অর্থাৎ ওই যে দেখো সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে এবং কি অক্সিজেন ত্যাগ করতেছে। এইভাবে উদ্দীপকের বিক্রিয়াটি আলোক পর্যায়ে আলোচনা করো। উদ্দীপকের ওয়াই এর উপরে সমস্ত প্রতিকূল কি প্রাণীকুল টিকে আছে, ওয়াই বলতে গ্লুকোজ, এই যে উদ্ভিদ শর্করাজাতীয় খাদ্যটা তৈরি করে, এটার উপরে যে সমস্ত প্রাণীর জগৎ কিন্তু টিকে আছে। কেন? উদ্ভিদ নিজের খাদ্য ওইটাকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এবং বাকি শক্তিটা মূল কাণ্ড পাতায় জমা রাখে, যেগুলা খেয়ে অন্যান্য প্রাণীরা কি করতেছে, জীবন ধারণ করতে। এগুলো বিস্তারিত আলোচনা হবে। উদ্দীপকে এর তারতম্য কিভাবে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কথা শেষ, কার্বন ডাইঅক্সাইডের প্রভাব। ঠিক আছে, এইটা আলোচনা করবা। হ্যাঁ, উদ্দীপকের বিক্রিয়াতে পি এবং কিউ এর ভূমিকা আলোচনা করো। তাহলে উপরে পি হচ্ছে আলো, আর কিউ হলো আমাদের কি ক্লোরোফিল। তাহলে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের ভূমিকা আলোচনা করতে হবে। এটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবার আসি শ্বসন। ঠিক আছে, দেখো শর্করাজাতীয় খাদ্যকে আমরা হচ্ছে অক্সিজেনের সাহায্যে ভেঙে কি করছি, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তিতে পরিণত করছি। এ মানে হচ্ছে কি বুঝেছি, শক্তি। এক্স এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত, অর্থাৎ এক্স হচ্ছে অক্সিজেন না, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে হয় সবাত শোষণ, আর অক্সিজেনের অনুপস্থিতিতে হয় কি, অবাত শোষণ। তাহলে তোমার এখানে কোনটা আলোচনা করতে হবে, অবাত শোষণ আলোচনা করতে হবে। এখন বলছে উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন ব্যাখ্যা করবা। উদ্দীপকের এ তৈরি প্রক্রিয়াটি অর্থাৎ শক্তি তৈরি প্রক্রিয়া, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা, যখন শ্বসন প্রক্রিয়া বলবে তখন তোমাকে 4টা ধাপে লিখতে হবে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল ক্লোরাইড সৃষ্টি, ক্রেবস চক্র এবং কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র। ঠিক আছে, সিস্টেম।
এবার বলছে যে উদ্দীপকের এ কোথায় কিভাবে উৎপন্ন হয় তা ব্যাখ্যা করে, আলটিমেটলি শ্বসন ধাপটাই কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ায়। উদ্দীপকের এই তৈরি চক্রাকার ধাপটি বর্ণনা করে। চক্রাকার ধাপটি বলতে কি বুঝাইছে, চক্রাকার ধাপটি বলতে বোঝানো হয়েছে তোমার ওই যে একটা প্রবাহ চিত্র ছিল না সবার উপরে গ্লুকোজ, মনে আছে নি, এরকম করে কি ছিল, গ্লুকোজ, এখান থেকে কি হইল 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে কোথায় চলে হলো, ক্রেবস চক্র, এখান থেকে এসিটাইল কোয়ে কোথায় গেল, ক্রেবস চক্র, তার ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই প্রবাহ চক্রটা তুমি সুন্দর করে খালি আঁকবা, ঠিক আছে, তাতেই তুমি ফুল মার্ক পাবা। বলছে যে জীবের অস্তিত্ব রক্ষায় উদ্দীপক প্রক্রিয়াটি কি ধরনের ভূমিকা রাখে, পারবা? 2 অণু গ্লুকোজ হতে উৎপাদিত শক্তির হিসাব করো, ঠিক আছে, এগুলো একটু তুমি উদ্দীপকের বিক্রিয়াটিতে শক্তি তৈরির হিসাব বর্ণনা করো। 1 অণুর ক্ষেত্রেও আসতে পারে, আবার কি 2 অণুর ক্ষেত্রেও আসতে পারে, এটার জন্য একটু ভালো করে পড়বা। আর টাইপ 3-তে আমরা কি করছি, যে 2টা চক্র একসাথে, একটা যে সালোক সংশ্লেষণ, একটা হচ্ছে কি শ্বসন। এখানে উদ্দীপকের এ এর উপস্থিতিতে বি এর শারীরবৃত্তীয় উপস্থিতিমূলক প্রক্রিয়া চলনে সক্ষম। চিত্র ক্ষয়ে সংঘটিত প্রক্রিয়া সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দাও। সাইটোপ্লাজমে কোনটা ধাপে ঘটে, গ্লাইকোলাইসিস, ওটার বর্ণনা দাও। চিত্র ক্ষয়ের প্রথম ধাপটি অর্থাৎ শ্বসনের প্রথম ধাপটাকে গ্লাইকোলাইসিস। চিত্র ক ও খ পরস্পরের উপর নির্ভরশীল বর্ণনা করো, অর্থাৎ সালোক সংশ্লেষণ শ্বসনের উপর নির্ভরশীল, আবার শ্বসন সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। কেন তোমরা জানোই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইডটা দরকার সেটা কোথায় উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। আবার শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনের দরকার সেটা কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। টাইপ 4-এ ওই সেম প্রক্রিয়াটাই দেওয়া হয়েছে, পি অক্সিজেন নিল, কিউ এই যে এস, এগুলো পড়ে নিবা। ওকে, আমি তোমাদের স্লাইডটা দিয়ে দেবো। এবং খাদ্য পুষ্টি পরিপাক খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই খাদ্য পুষ্টি পরিপাকের মধ্যে আমি সেম দেখো জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি আমি হচ্ছে 35টা, অনুধাবনমূলক প্রশ্ন আছে এখানে তোমার প্রায় 60টা, ঠিক আছে, 60টা। অনেক বড় অধ্যায়, তো এই জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি, সুতরাং পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা যাচ্ছি এখান থেকে আমাদের নমুনা সৃজনশীল প্রশ্ন। এখানে আমি যদি বলি তোমাকে কয়টা টাইপ আছে, আমরা টাইপ নিচ্ছি হচ্ছে আমরা 5টা, ঠিক আছে, 5টা আমরা কি করছি, টাইপ নিছি। এই 5টা টাইপের মধ্যে প্রথম টাইপটা যেটা হচ্ছে খাদ্য পরিপাক প্রক্রিয়া। এই যে খাদ্য পরিপাক একসাথে আমি পুরো উদ্দীপক এবং যতগুলো প্রশ্ন আসতে পারে এখানে সবগুলো দেওয়া আছে। ধরো মুখ, এ হচ্ছে মুখ গহ্বর, বি হচ্ছে পাকস্থলী, সি হচ্ছে ক্ষুদ্রান্ত, ডি হচ্ছে তোমার যকৃৎ, আর ই হলো আমার অগ্নাশয়। তোমাকে এবার প্রশ্ন আছে এই অংশের খাদ্য পরিপাক ক্রিয়া, অর্থাৎ মুখগহ্বরের খাদ্য পরিপাক ক্রিয়া, বি অংশের খাদ্য পরিপাক মানে কি রে, আমাদের যে হচ্ছে পাকস্থলীর খাদ্য পরিপাক ক্রিয়া, সি অংশের খাদ্য পরিপাক ক্রিয়া বলতে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্রিয়া বর্ণনা করো। এখানে একটা প্রশ্ন, সি অংশে সব ধরনের খাদ্য পরিপাক হয়। তোমরা জানো মুখগহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, পাকস্থলীতে শুধুমাত্র আমিষ, কিন্তু সব ধরনের খাদ্য পরিপাক কোথায় হয়, আমাদের ক্ষুদ্রান্তে। এই জন্য এটা ভালো করে পড়তে হবে। সি অংশের পরিপাকে ই এর ভূমিকা সর্বাধিক, পরিপাকে ডি এর ভূমিকা আলোচনা করো। চিত্র ডি অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানে ধরে কী ধরনের পরিণতি হতে পারে, এরকম অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলতে হবে, ঠিক আছে। সবগুলো প্রশ্ন পড়লে 100% কমন। টাইপ 2 বিএমআই এবং বিএমআর। বিএমআই এবং বিএমআর রিলেটেড আমি অনেকগুলা ম্যাথ আমি নিচে দিছি, এই যে দেখো বিএমআই, বিএমআর এবং ক্যালোরি চাহিদা সম্পর্কিত ম্যাথ। এখানে আমি অনেকগুলা ম্যাথ তুলছি, প্রায় এই যে ধরো 11টার মতো ম্যাথ আছে, ঠিক আছে, 11টার মতো ম্যাথ আছে। তোমাদের দিয়ে দিব স্লাইডটা, অবশ্যই তোমরা আমাদের যেই পেজ আছে, সেই পেজ না, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে পার্ক পাঠশালা, ঠিক আছে, এই যে পার্ক পাঠশালা, এই গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমি তোমাদের গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দিব এবং ওইখানে আমরা এই জিনিসটা পাবো, ঠিক আছে। এই স্লাইডটা তুমি ওখানেই পাবা, অন্য কোথাও পাবা না। এই জন্য তোমরা অবশ্যই আজ সাবস্ক্রাইব করে থাকবা আমাদের চ্যানেলটা, প্লাস আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকবা, এখানে অনেক ভালো ভালো জিনিস পাবা, ঠিক আছে। তাহলে বিএমআই বিএমআর চলে গেল। এরপরে যেটা আছে আমাদের, 1 মিনিট, এবারে টাইপ 3 খাদ্য পিরামিড। এখন খাদ্য পিরামিড থেকে এইভাবে একটা তোমাকে পিরামিড দিয়ে দিয়েছে, তো মাছ, মাংস, ডিম, ভাত, রুটি, চিনি, টমেটো, শিম, ঘি,
ঠিক আছে, এক্স এর পরিপাক ক্রিয়া বর্ণনা, এক্স এক্স মাছ মাংস মানে আমিষ জাতীয় খাবার না, সেম। ওয়াই এর পরিপাক বর্ণনা করো, ভাত রুটি অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করতে বলছে। জেড এর পরিপাক বলতে কি, চর্বি জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা করতে বলছে। এখন দেখো বলছে উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ কিনা বিশ্লেষণ করো। আমরা জানি যে উদ্দীপকের খাদ্য পিরামিডটা যথার্থ না, কারণ আমরা জানি খাদ্য পিরামিড কিভাবে করা হয়, যে শর্করা জাতীয় খাদ্যকে নিচে রেখে তাদের পরিমাণ মোতাবেক সাজাইলে যে পিরামিড পাওয়া যায় তাকে বলে খাদ্য পিরামিড। অর্থাৎ এখানে সবার নিচে থাকবে শর্করা, তারপরে পাবো আমরা শাকসবজি, তারপরে আমিষ, এবং সবার উপরে রাখতে হবে কি রে, তেল এবং ঘি। সো একটু পড়ে নিবা, ঠিক আছে। সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ পিরামিডের ধাপ থাকা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকের পিরামিডের আলোকে আদর্শ পিরামিড তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো বিশ্লেষণ কর। এরকম প্রশ্ন। টাইপ 4-এ আমরা কি পাচ্ছি, ক্যালোরিফিলিক মান নির্ণয়। ওই যে তোমাকে এরকম বলছে যে দৈনিক 3 বেলা খাবারের তালিকা দেওয়া হইলো, সেখান থেকে প্রশান্ত সকালবেলায় খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তি কিলো জুলে নির্ণয় করো। উদ্দীপকে প্রশান্ত দুপুরবেলায় খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তির কিলো, এক কথা শেষ, খাদ্য থেকে কতটুকু শক্তি পাইলাম। হ্যাঁ, এরপরে যেটা আমরা আসতেছি সেটা হচ্ছে টাইপ 5 উপাদান ভিত্তিক খাদ্য পরিপাক। এটা আমরা আগেই পড়ে ফেলছি। এখন আমরা চলে যাবো পরের অধ্যায়, আমাদের জীবের পরিবহন। আচ্ছা, খাদ্য পুষ্টি পরিপাক অধ্যায়টা নিয়ে আমরা বলি তাহলে কি কি টাইপ পাইলাম। প্রথমে হচ্ছে পরিপাকের অংশটুকু, ক্যালোরিফিলিক মান, বিএমআই, বিএমআর, তারপরে খাদ্য উপাদান থেকে আমরা কতটুকু শক্তি বা কতটুকু খাদ্য মানে উপাদান পাচ্ছি, এগুলা। তাহলে জীবের পরিবহনে চলে যাই। জীবের পরিবহনে এরকম আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে কয়টা, 37টা। অনুধাবনমূলক প্রশ্ন আছে আমাদের কয়টা, 54টা, ঠিক আছে। এরপরে যাচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলের টাইপ যদি আমরা দেখি, এখানে বেশ কয়েকটা টাইপ আছে। ধরো আমরা চারটা টাইপ রাখছি, হ্যাঁ, 4টা অথবা 6টা টাইপ রাখছি এখানে টোটাল, যদিও 6টা না, এখানে 4টা টাইপ। প্রথম কথা হচ্ছে রক্তকণিকা। এবারে খনিজ লবণ পরিশোষণ এবং প্রসাধনের অংশটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপরে হৃৎপিণ্ডের অংশটুকু পুরোটাই খুবই ইম্পর্ট্যান্ট, এবং লাস্ট রক্তদান। এই 4টা পয়েন্ট যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি ক্লিয়ার। রক্তকণিকা থেকে কীভাবে প্রশ্ন আসে, ধরো এটা হচ্ছে আমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং কি অনুচক্রিকা। প্রথমে পড়তেছে চিত্র ক্ষয়ের প্রকারভেদ, অর্থাৎ শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। চিত্র গ মানবদের একটা গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া সূচনা করে, প্রক্রিয়াটি বর্ণনা করো। চিত্র গ কি করে, রক্ততঞ্চন ঘটে, অর্থাৎ এখানে রক্ততঞ্চনটা ব্যাখ্যা করতে হবে। এবার দেখো উদ্দীপকের ক ক্ষয়ের মধ্যে পার্থক্য, ক্ষয় এবং গয়ের মধ্যে, ক এবং গয়ের মধ্যে, অর্থাৎ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অনুচক্রিয়া এবং লোহিত রক্তকণিকা অনুচক্রিয়ার মধ্যে পার্থক্য, ঠিক আছে। উদ্দীপকের উল্লেখিত দ্বিতীয় কোষ্ঠীর উপাদানটির ভূমিকা, মানে এক কথা শেষ, তার কাজ, ঠিক আছে, এগুলা পড়ে নিবা। এবার দেখি আমরা টাইপ 2 হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন পদ্ধতি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্ন থেকে আসলে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসে। হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রস্তচ্ছেদ অঙ্কন করো, কপাটিকা সমূহ চিত্র অঙ্কন করো, এটার সাথে জড়িত টিস্যুর গঠন বর্ণনা করো, উল্লেখিত অঙ্গের রক্তবন্ধনীর রক্ত প্রবাহ তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, অঙ্গটির কপাটিক সমূহের বিবরণ দাও, উদ্দীপকের অঙ্গটি তোমার দেহে পাম্প মেশিনের মতো কাজ করে, এবং উদ্দীপকের অঙ্গটির কার্য পদ্ধতি বর্ণনা করো। এরকম আরও অনেক হাজার হাজার প্রশ্ন আছে, ঠিক আছে। এখানে প্রায় 12টা প্রশ্ন। টাইপ 3-তে যদি যাই, টাইপ 3-তে আমরা পাচ্ছি খনিজ লবণ এবং পানি শোষণ প্লাস প্রসেদন। এখানে একটা আমরা প্রসেদন দেখেছি, আর এটা আমাদের রক্তনালিকা। এখান থেকে উদ্দীপকের পি থেকে কিউ অংশ কীভাবে পৌঁছায় বর্ণনা করো, অর্থাৎ পানির শোষণটাকে। উদ্দীপকের জৈবিক ক্রিয়া সচল রাখতে বি প্রক্রিয়ার গুরুত্ব, অর্থাৎ প্রসেদনের গুরুত্ব। এই যে এখানে প্লাস্টিক দিচ্ছি, এখানে পানি বের হয়ে যাচ্ছে, মানে প্রসেদন। উদ্দীপক কিউ চিহ্নিত অংশে যে প্রক্রিয়াটি ঘটে তার গুরুত্ব, অর্থাৎ কিউ চিহ্নিত অংশে প্রসেদনের গুরুত্ব বর্ণনা করতে বলছে, ঠিক আছে, এগুলো পড়ে নিবা। এবারে রক্তদান। রক্তদানের জন্য তোমরা এই যে টাইপটা আছে না, এখানে আমরা দেখছি পি কিউ আর 3জন বন্ধু ঘুরতে গিয়ে বের হইলো। মানে পি কিউ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে পি এর রক্তক্ষরণ দ্রুত থেমে যায়, কিন্তু কিউ এর রক্তের প্রয়োজন হয়। পি কিউ আর এর রক্তের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। পি এবং আর এর মধ্যে কে কিউকে রক্ত দিতে পারবে, অর্থাৎ রক্তদান থেকে এইটাই প্রশ্ন আসতে পারে, তুমি কাকে রক্ত দিতে পারবা বা কাকে রক্ত দিতে পারবা না, ঠিক আছে। এছাড়াও আমাদের একটা টাইপ আছে যেটাতে হচ্ছে কি রোগ, হৃৎপিণ্ডে যে রোগগুলো আছে, যেমন হচ্ছে তোমার কোলেস্টেরলের কার্যকারিতা বর্ণনা করো। তাহলে বিপি, উদ্দীপকের বিপি এর রিপোর্টে যে রোগকে নির্দেশ করা হয়েছে, দেখো হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ, বিপি মানে ব্লাড প্রেশার তার 160-এর বেশি আছে, ঠিক আছে। তো এই যে বলছে 160-এর বেশি আছে, এই যে তার হচ্ছে কি উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে, তার কারণ এবং প্রতিকার কি।
এলডিএল এবং এইচডিএল এর মান রিয়াদের জন্য কতটুকু নিরাপদ বিশ্লেষণ করে এগুলো পড়ে নিব। ওকে, তাহলে এখান থেকে আমরা 6 নম্বর দিয়ে কি বললাম, প্রথমে রক্তকণিকা, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতির কার্ডিয়াক চক্র, প্লাস হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ আর প্রসেদন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার সে গ্যাসীয় বিনিময়, এই গ্যাসীয় বিনিময় থেকে তেমন বেশি প্রশ্ন আসে না বা অতটা ইম্পর্টেন্ট অধ্যায় না, তারপরে পড়তে পারো। জ্ঞানমূলক প্রশ্নতে আমরা দিচ্ছি 16টা, অনুধাবনমূলক প্রশ্ন আছে আমাদের কয়টা, 12টা। সৃজনশীল প্রশ্নের মধ্যে কম্বাইন্ড প্রশ্ন থাকে, ফুসফুসের সাথে রেচনের একটা অংশ, শ্বসনতন্ত্রের সাথে রেচন। উদ্দীপকে এর গঠন অর্থাৎ ফুসফুসের গঠন বর্ণনা করতে বলছে। উদ্দীপক এ এবং বি এর কাজ মূলত একই, বিশ্লেষণ করো। উদ্দীপকের সি এর ভিতরে প্রবাহ হলে যে রোগ হয়, উদ্দীপকের সি এর ভিতর দিয়ে অর্থাৎ এখানে আমাদের যেটা হলো ব্রঙ্কাইটিস, ঠিক আছে, আলোচনা করবা। এই অংশে কোষ বিভাজন হারালে মানবদের কী ধরনের সমস্যা হইতে পারে, ক্যান্সার, এগুলো পড়ে নিবে। ঠিক আছে, তারপরে শ্বাসক্রিয়া এবং কি গ্যাসীয় বিনিময়, কীভাবে শ্বাসক্রিয়া সম্পন্ন হয়, গ্যাসীয় বিনিময় কীভাবে করতেছে। ঠিক আছে, আর টাইপ 2 হচ্ছে রোগ, ফুসফুসের কিছু রোগ আছে, এগুলো একটু পড়ে নিতে হবে তোমাকে ভালো মতো করে। তাহলে এটা তোমাদের স্লাইড তো আমরা দিবই, তোমরা সুন্দর করে পড়ে নেবে এবং বিস্তারিত সলভ ক্লাস তো হচ্ছেই। এবার দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, রেচন ক্রিয়া। ঠিক আছে, এটা তো কি রেচন অধ্যায়, এক কথায় শেষ। এখানে আমাদের টোটাল জ্ঞানমূলক প্রশ্ন আছে 22টা, অনুধাবনমূলক প্রশ্ন আছে কয়টা, 31টা। নমুনা শ্রেণীর প্রশ্ন যদি যাই তাহলে এখানে বৃক্ক এবং নেফ্রন থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। বৃক্কের গঠন, নেফ্রনের গঠন এবং বৃক্কের কাজ, এই 3টা প্রশ্ন বললেই যথেষ্ট। উদ্দীপকে এর গঠন বর্ণনা করো অর্থাৎ বৃক্কের গঠন, উদ্দীপকে বি এর গঠন বর্ণনা করো, ঠিক আছে, অর্থাৎ নেফ্রনের গঠন, উদ্দীপকে এর চিহ্নিত চিত্র অর্থাৎ তোমার বৃক্কের, উদ্দীপকে এর কার্যকরী একক অর্থাৎ নেফ্রনের গঠন। আলটিমেটলি তোমার এখানে থেকে 3টা প্রশ্ন বললেই যথেষ্ট, একটা বৃক্কের গঠন, নেফ্রনের গঠন এবং হচ্ছে আমাদের কি বৃক্কের কাজ বললেই যথেষ্ট। এবং লাস্টের দিকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি বৃক্কের সমস্যা এবং তার প্রতিরোধ। ঠিক আছে, যে বৃক্কে যদি সমস্যা হয় তাহলে তুমি কি কি করতে পারো, তাহলে ওই যে উদ্দীপকের আলোচিত অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো অর্থাৎ বৃক্কের, অর্ণার বর্তমান শারীরিক অবস্থার উন্নতির করণীয় দিক বিশ্লেষণ করো অর্থাৎ আমাদের ডায়ালাইসিস, অথবা কি করতে হবে, বৃক্কে যদি সমস্যা হয় তাহলে কি করবো, ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন। ঠিক আছে, এই 2টা। তাহলে রেচন অধ্যায়টা সব থেকে ইজি, জাস্ট 5টা প্রশ্ন পড়লেই হয়। 1 বৃক্কের গঠন, নেফ্রনের গঠন, বৃক্কের কাজ, মূত্র তৈরির প্রক্রিয়া এবং বৃক্কে যদি কোনো সময় সমস্যা হয় তাহলে তোমার কি করণীয়, তখন মনে রাখবা ডায়ালাইসিস করতে হবে এবং কি আমাদের অথবা বৃক্ক প্রতিস্থাপন। এখন যদি বলা হয় যে তোমার ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপনের মধ্যে কোনটি ভালো, অবশ্যই বৃক্ক প্রতিস্থাপনটা ভালো। ঠিক আছে, এবার চলে আসছি দৃঢ়তা প্রদান চলন। এটা অধ্যায় আরও জঘন্য, এখানে কোনো সৃজনশীল প্রশ্ন না বললেও চলে, স্কিপ করলেও চলে। তারপর আমরা জ্ঞানমূলক প্রশ্ন 19টা দিছি, অনুধাবনমূলক প্রশ্ন দিছি আমরা কয়টা, তোমাদের 21টা। সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো এখানে জাস্ট পেশি থেকে প্রশ্ন আসে, যেটা আমরা প্রথম অধ্যায়ের সাথে মিল আছে, এবং অস্থি থেকে আসে। দেখো উদ্দীপকে এ এর গঠন অর্থাৎ ঐচ্ছিক পেশির গঠন, মানুষের চলনে এ এবং বি এর ভূমিকা বিশ্লেষণ করো। উদ্দীপকের পি অংশটি স্বাভাবিক অস্বাভাবিকতার ফলে কি সৃষ্টি হতে পারে, এখানে লিউকেমিয়া হয়। ঠিক আছে, আর এবারে অস্থি, তরুণাস্থি, টেন্ডন, টাইপ 2 এগুলো তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 2টা আছে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট থেকে প্রশ্ন আছে। একটু ছবিটা একটু দেখতে সমস্যা আছে, তোমরা ভালো করে বুঝে নিবা। এবারে আর দরকার নাই। তাহলে রোগ সমন্বয়, সমন্বয় অধ্যায়টাও মোটামুটি ইম্পর্টেন্ট, বাট খুব যে ইম্পর্টেন্ট এমনটা না। ঠিক আছে, তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এখানে দিচ্ছি কয়টা, 24টা, অনুধাবনমূলক আছে 23টা। আমরা টাইপ 1-এ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং নিউরন, নিউরনের গঠন, নিউরনের কার্যকারিতা, নিউরন স্বাভাবিক কাজকর্ম না করলে কি হবে, সিনাপস গঠন, সিনাপসের মাধ্যমে কীভাবে স্নায়ু সংবহন হয়, স্নায়ু উদ্দীপনা সংবহিত হয়, সেগুলো তোমাকে পড়তে হবে। তাই উদ্দীপকে একাধিক বি পরস্পরের সাথে যুক্ত থাকে, তার সচিত্র অর্থাৎ সিনাপসের চিত্র বর্ণনা করতে বলছে। উদ্দীপকে বি এর ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটলে কিরূপ শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ নিউরন যদি কার্যকর না হওয়া থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে। উদ্দীপকের বি অংশটি কীভাবে উদ্দীপনা পরিবহন করে ব্যাখ্যা করবা। উদ্দীপকের চিত্রটির গঠন অর্থাৎ নিউরনের গঠন বর্ণনা করো। মানবদের উদ্দীপনা তৈরিতে এই চিত্রটির অংশের এটা পড়ে নেবা। ঠিক আছে, এবার যাচ্ছে আমরা স্নায়ুতন্ত্র অর্থাৎ স্নায়ুতন্ত্র এস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুইটা ভাগ, মস্তিষ্ক এবং কিরে সুষুম্না কাণ্ড ভাগ করছি। এগুলো একটু থেকে প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসতে পারে দেখো। উদ্দীপকে এস এর কার্যকরী এককের গঠন অর্থাৎ নিউরনের গঠন। উদ্দীপকের কিউ দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন একটি ক্রিয়া অর্থাৎ প্রতিবর্তী ক্রিয়ার। ঠিক আছে, যেহেতু সুষুম্না কাণ্ড দ্বারা কি হয়, প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পি এর গাঠনিক অঙ্গগুলো আলোচনা করো।
পি এর মস্তিষ্কের যে অংশগুলো আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক। উদ্দীপকের পি মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ মস্তিষ্ক আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এগুলো অনেক প্রশ্ন আছে পড়বা। টাইপ 3-তে গ্রন্থি এবং হরমোন, কোন গ্রন্থি থেকে কোনটা ক্ষরিত হয় এবং কোনটার কাজ কি, এগুলা ভালো করে পড়তে হবে। উদ্দীপকের এ এবং সি চিহ্নিত স্থান থেকে নিশ্চিত পদার্থের ব্যাখ্যা দাও। এ হচ্ছে আমাদের কি থাইমাস, থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। আর সি হচ্ছে আমাদের কোথায়, অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী ক্ষরিত হয় এগুলো ব্যাখ্যা দিতে বলছে। চিত্র বি এর নিঃসৃত হরমোন এর অভাবে কি সমস্যা? চিত্র বি হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ে যে হরমোন থাকে গ্লুকাগন এবং ইনসুলিন, এটার অভাব হইলে আমাদেরকে গ্লুকোজের পরিমাণ বাড়ে যায়, ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে। আমাদের শরীরে বি সি ডি এর ভূমিকা আলোচনা করে এবং করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে বি এর ভূমিকা, অর্থাৎ অগ্নাশয়ের ভূমিকা। আর সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি রোগ। ইনসুলিনের অভাবে কী কী সমস্যা হয়? ডোপামিনের ক্ষরণ কমে গেলে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। উদ্দীপকের এ রোগটির আলোচনা কারণ বলা কর। উদ্দীপকের রোগটি নিরাময়ে 3D এর ভূমিকা, অর্থাৎ ইনসুলিনের অভাবে যে কী হয়, ডায়াবেটিস হয়, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিসের জন্য 3D, ডায়েট, ডিসিপ্লিন আর ডোজ, ঠিক আছে। উদ্দীপকের বি রোগটি বর্ণনা করো, অর্থাৎ পার্কিনসন ডিজিজ। শেষ। তাহলে এবার আসি আমরা জীবের প্রজনন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে মাস্ট প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছে 39টা, অনুধাবনমূলক প্রশ্ন আছে এখানে আমাদের প্রায় 56টা, ঠিক আছে। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন অনেক 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 আসে, এবং পুংগেমিটোফাইটের পরিস্ফুটন এবং স্ত্রী গেমিটোফাইটের পরিস্ফুটন। পুংগেমিটোফাইটের পরিস্ফুটন কেমন হয়, স্ত্রী গেমিটোফাইটের পরিস্ফুটন কেমন হয়, তাদের নিষেক কিভাবে হয়, নিষেকের পরবর্তী তাৎপর্য সবই তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে। নিষেকের পরবর্তী পরিবর্তন ব্যাখ্যা করে, এক্স ওয়াই এর মিলনে জীবজগৎকে কীভাবে টিকে রাখছে, নিষেকের পরবর্তী সি জীবকুলকে কীভাবে টিকে রাখে, অর্থাৎ পুংগেমিটোফাইটের পরিস্ফুটন, স্ত্রী গেমিটোফাইটের পরিস্ফুটন প্লাস নিষেক, নিষেকের পরে তার কী কী পরিবর্তন হয় এবং তার তাৎপর্যটা ব্যাখ্যা করতে হবে। আর ফুল থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, খুব যে আসে এমনটা না। ফুল সম্পর্কে এভাবে উদ্দীপক দিবে, উদ্দীপকের উল্লেখিত ডি চিহ্নিত অংশে যে স্তবে অবস্থিত তার ব্যাখ্যা দাও। ডি কি? পুংস্তবক, অর্থাৎ পুংস্তবের ব্যাখ্যা। উদ্দীপকের বংশ বিস্তারে এ বি সি এর মধ্যে কোনটার গুরুত্ব বিশ্লেষণ করো। বিসিডি অর্থাৎ প্রত্যেকটার কাজ, এক কথা শেষ, প্রতিটা অংশের কাজ। এবার দেখো উদ্দীপক 2-তে ওইভাবে দিছে, আমরা ওটা পড়বো না। উদ্দীপক 3 দেখো, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। টাইপ 3-তে আমরা আসতেছি পরাগায়ন। পরাগায়ন মোস্ট ইম্পর্টেন্ট। স্বপরাগায়ন, পরপরাগায়ন, স্বপরাগায়নের ভূমিকা, মাধ্যম, পরপরাগায়নের মাধ্যম এবং স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো প্রশ্নগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। এবার আসতেছি আমরা কোথায়, মানব প্রজনন। এই যে ডিম্বাণু শুক্রাণু নিষেক হয়ে যাচ্ছে জাইগোট, তারপরে বিকাশ, এর বিকাশ বর্ণনা করো, পারবা। উদ্দীপকের প্রক্রিয়াটি হরমোনের ভূমিকা আলোচনা করো। মানব শিশু সৃষ্টির উদ্দীপকের প্রবাহ চিত্রটি বিশ্লেষণ করো। এভাবে অনেকগুলো প্রশ্ন আছে, পড়ে নেবা। আর প্রজনন অঙ্গ অমরা, মানবদেহে হরমোনের ভূমিকা এবং জরায়ু, এদের উদ্দীপকে এক্স এর কার্যকলাপ ব্যাখ্যা করে, অর্থাৎ অমরার কার্যকলাপ। তারপরে ওয়াই এর হরমোনের ভূমিকা, মানব জীবনে হরমোনের ভূমিকাগুলো আলোচনা করতে হবে। উদ্দীপকের এক্স অঙ্গের তাৎপর্য ব্যাখ্যা করো। জরায়ুর মাধ্যমে কীভাবে ভ্রূণ গঠিত হয়, এগুলো সব পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হলো আমাদের কি, জীবের বংশগতি এবং বিবর্তন। এখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে কয়টা, 35টা। অনুধাবনমূলক প্রশ্ন আছে আমাদের প্রায় 46টা, ঠিক আছে, পড়ে ফেলতে হবে সব। এবারে আসি আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন। এই যে প্রথমে একটা টাইপ হচ্ছে ডিএনএ এবং আরএনএ, 2 নাম্বার টাইপ হচ্ছে আমাদের কি, 2 নাম্বার টাইপটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ। 3 নাম্বার টাইপ হচ্ছে মেন্ডেলের সূত্র এবং 4 নাম্বার টাইপটা হচ্ছে থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা 5 নাম্বার। এগুলো পড়লেই যথেষ্ট, ঠিক আছে। তাহলে আমরা কি কি বললাম, প্রথমে ডিএনএ। তাহলে ডিএনএ আরএনএ থেকে কি হলো, ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ রেপ্লিকেশন এবং এগুলাই দেখো। চিত্র এ এর গঠন মানে ডিএনএ এর গঠন, চিত্র 2 এর গঠন মানে কি, আরএনএ এর গঠন, ডিএনএ এর উপাদানের অনুলিপন অর্থাৎ রেপ্লিকেশন, অপরাধী শনাক্তকরণের অর্থাৎ ডিএনএ টেস্ট, ঠিক আছে। চিত্র 1 এর উপাদানের মাধ্যমে কীভাবে ন্যায় বিচার, ডিএনএ টেস্ট। চিত্র 1 হতে ডিএনএ সৃষ্টি প্রক্রিয়া অর্থাৎ রেপ্লিকেশন। ওকে, 2 নাম্বার টাইপটা লিঙ্গ নির্ধারণ। এখান থেকে লিঙ্গ নির্ধারণে কিভাবে হয়, তারপরে হচ্ছে দেখো রহিমের 5টি কন্যা সন্তান থাকলেও কোনো পুত্র সন্তান নেই, তার মা তাকে আবার বিয়ে দিতে চায়। তো এই সংস্কার যে পুত্র সন্তানের জন্য মহিলারা না পুরুষেরাই দায়ী, এরকম কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে। এবার ধরো মেন্ডেলের সূত্র, খুবই ইম্পর্টেন্ট তোমাদের বইয়ে, যদিও খুব বেশি বিস্তারিত আলোচনা নাই, ঠিক আছে। এখানে একটা ভুল হয়েছে টাইপিংয়ে, এখানে হচ্ছে 3:1 হবে। প্রথম সূত্রের অনুপাতটা হচ্ছে কি 3:1, ঠিক আছে। তাহলে F1 এবং F2 বংশধরের ফলাফল বিশ্লেষণ করো।
F1 বংশধরের সকল বৈশিষ্ট্য উদ্ভিদ লম্বা হলো, F2 বংশধর কিছুটা কি হয় খাটো হয়, ওই যে 3:1 তিনটা লম্বা একটা কি হয় খাটো হয়। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আগে আসতো না প্রশ্ন, কিন্তু রিসেন্ট টাইমে খুব প্রশ্ন আসে মেন্ডেলের সূত্র থেকে। ওকে, এবারে আমরা যাচ্ছি কোথায়, আমাদের থ্যালাসেমিয়া এবং বর্ণান্ধতা। এখানে আমি কতগুলো উদ্দীপক দিয়ে দিছি, এগুলো যদি তুমি করতে পারো তাহলে সব প্রশ্ন সলভ। এবার জীবের পরিবেশ, এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি, বাট এখানে আসলে টাইপ করা পসিবল হয় না, এই জন্য আমি সব বোর্ড প্রশ্ন তুলে দিয়েছি। জ্ঞানমূলক প্রশ্ন 21টা, অনুধাবনমূলক প্রশ্ন কয়টা আমাদের 18টা। এখানে কোনো টাইপ করা পসিবল না, সব জায়গা থেকে মিক্স করে প্রশ্ন আসে। খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, এখানে আমি এখানে প্রায় তোমাদের জন্য প্রায় 13 কয়টা, হ্যাঁ প্রায় 17টা আমি প্রশ্ন তুলে রাখছি, প্রত্যেকটার গ ঘ দেওয়া আছে। তুমি যদি এগুলো করে ফেলো 17টা প্রশ্ন, আশা করি তোমাকে কেউ আটকাইতে পারবে না। এবার লাস্ট অধ্যায় আমাদের, সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে দুইটাই টাইপ, জ্ঞানমূলক প্রশ্ন আমরা দিচ্ছি 25টা, অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি আমরা কয়টা এখানে তোমার 30টা। আর মনে রাখবে এখানে টাইপ মাত্র দুইটা, একটা হচ্ছে কি টিস্যু কালচার, আর একটা টাইপ আছে আমাদের হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ টিস্যু কালচারের ধাপ, টিস্যু কালচারের গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব, এই দুইটা প্রশ্ন, এই 4টা প্রশ্ন বলে তুমি টিস্যু কালচার থেকে প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এখন আমি তোমাদের কয়েকটা কথা বলি, যেটা আমি আগের শর্ট সিলেবাসে বলে রাখছিলাম, যে তুমি যদি 14টা অধ্যায় পড়তে না পারো, তাহলে এমন কিছু কিছু অধ্যায় সিলেক্ট করে রাখো যেটা থেকে মাস্ট সিকিউ প্রশ্ন আসবেই। কি আসবে? মাস্ট সিকিউ প্রশ্ন আসবেই। ঠিক আছে, যেমন ধরো আমরা 8টা প্রশ্ন আসবে না, 8টার মধ্যে যদি আমরা চিন্তা করি 2, 4, 5, 6, 11, 12, এগুলো একদম মাস্ট। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা প্রশ্ন তোমার কি এই 6টা অধ্যায় থেকে আসবই। 6টা প্রশ্ন, কয়টা প্রশ্ন? 6টা। এরপরে তুমি এটা ধরো 7 স্টার দিলাম আমরা, 7 স্টার। হ্যাঁ, এবার তুমি 5 স্টার হিসেবে চিন্তা করতে পারো, 1, রেচন অধ্যায় 8, 10 আর 13। ঠিক আছে, এখান থেকে তুমি 13, 10 এবং 8, 1, যেগুলো তুমি 4টা থেকে 3টা পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখবে 8টার মধ্যে 8টা প্রশ্নই কমন। আর যদি মনে করো যে তুমি আরও শর্ট পড়তে চাও, তাহলে এই 6টা পড়লেই তোমার একটা প্রশ্ন কমন, এর সাথে তুমি এই 2টা অ্যাড করতে পারো। ঠিক আছে, এই হলো আমাদের সাজেশন। তো আমি মনে করি যে বেশি কিছু পড়তে হয় না, সিস্টেম ওয়াইজ যদি পড়ো। আমার সাজেশনটাতে আমি কোনো বোর্ড কোশ্চেন মানে আলাদা করে বোর্ড কোশ্চেন দেই নাই, তোমাকে দেওয়া হয়েছে কি প্রত্যেকটা টাইপ ভিত্তিক, মানে তুমি একটা টাইপ করলে ওখানে ওইটার উপরে যতগুলো বোর্ড প্রশ্ন আসে সব তোমার এখানে তোলা আছে বা সব তুমি পারবা, এবং বোর্ড প্রশ্নের বাইরেও নতুন করে কি দিতে পারে সেগুলো কিছু অ্যাড করা আছে। সো তোমরা এটা সুন্দর করে দেখবা। আর বারবার করে বলতেছি, যারা এই ভিডিওতে নতুন বা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে রাখবা। আরও নতুন অনেক সাজেশন আসবে, কেমিস্ট্রি সাজেশন আসবে, ইংরেজি সাজেশন আসবে, ফিজিক্সের সাজেশন আসবে, সব সাজেশন আসবে। তোমরা আমাদের সাথে থাকবা। আর আমাদের যে পাঠশালার যে গ্রুপটা আছে, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এটাতে জয়েন হয়ে যাবা, ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আর যদি কারো এটার সলভ ক্লাস লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সলভ ক্লাস চাই, সলভ ক্লাস চাই, সলভ ক্লাস চাই। তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য সলভ ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।